যাকে আমরা মা মানি, ভগবান মানি, সেই গঙ্গা নদী এখানে এসে মিলেছে। মানে থাকা খাওয়া এখানে সম্পূর্ণটা ফ্রি। গঙ্গাসাগর বা নামখানা যাওয়ার জন্য যে ট্রেনটা আছে, সকালবেলা একটা আছে সেটা 5টা 20, আর এখন আছে সেটা হলো 7টা 14। ওই পাশে গিয়ে হয়তো টিকিটের টাকাটা দিতে হবে। টাইম লেগেছে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গঙ্গাসাগর কি করে যেতে পারবে, কোন কোন রাস্তা আছে, সব কিছুর ব্যাপারে আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন ভোর 4:10 বাজে। তো এখান থেকে আমি আগে যাব শিয়ালদা। বাতকুলা থেকে শিয়ালদা যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম ফার্স্ট লোকাল, যেটা বাতকুলা থেকে 4:30 ছাড়ে। ট্রেনটা একটু লেট ছিল বাতকুলা থেকে, তো আমরা ঠিক 6:50 শিয়ালদা পৌঁছে গেছি। আমাদের টোটাল 2 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে শিয়ালদা আসতে। এখন শিয়ালদা স্টেশনে আছি, তো 7টার কাছাকাছি বেজে গেছে। শিয়ালদা থেকে আমরা যাব হচ্ছে সাউথের ট্রেন ধরবো, কারণ আমরা যেহেতু যাব নামখানা যেতে গেলে সাউথের ট্রেন ধরতে হবে। তোমাদেরকে বলে দিই, গঙ্গাসাগর বা নামখানা যাওয়ার জন্য যে ট্রেনটা আছে, সকালবেলা একটা আছে সেটা 5টা 20, আর এখন আছে সেটা হলো 7টা 14। পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি 15 মিনিটের বেশি হয়ে গেল। লক্ষ্মীকান্তপুর নামে একটা স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়ে আছে। অলরেডি 10-15 মিনিট হয়ে গেছে, আরও 10-15 মিনিট দাঁড়াবে। এখানে সকালের খাওয়া দাওয়া কিছু করলাম আমরা। দেখি কতক্ষণ পর ট্রেনটা ছাড়ে আর টোটাল কত টাইম লাগলো আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা পুরো আপডেট পেতে থাকবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ঠিক 9:20 আমাদের ট্রেনটা লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে ছাড়লো। সাইডের ভিউটা বেশ অসাধারণ সুন্দর লাগলো। আর এটা হলো কাকদ্বীপ স্টেশন। তোমরা এই কাকদ্বীপ স্টেশনে নেবেও গঙ্গাসাগরের উদ্দেশ্যে কিন্তু যেতে পারো, কিন্তু আমরা নামখানা থেকে লঞ্চ ধরে যাব। এটা হলো নামখানা স্টেশন। শিয়ালদা থেকে নামখানা আসতে আমাদের টোটাল 3 ঘন্টা 10 মিনিট সময় লেগেছে। তো এখন নামখানা নেমে গেছি অলরেডি। 5-10 মিনিট মতন হলো নামখানা নেমেছি। তো এখান থেকে যাব হচ্ছে আমরা লঞ্চ ঘাট। এটাই হলো সেই লঞ্চ ঘাট, যেখান থেকে আমরা বেনুবন যাওয়ার লঞ্চ ধরবো। আর এই লঞ্চ ঘাটের ঠিক পাশেই আছে সুন্দরবনের বৃহত্তর মৎস্য বন্দর, যেখানে হাজারো মানুষ মৎস্য জীবিকা নির্বাহ করছে। জানিয়ে রাখি, এখান থেকেই কিন্তু বেশিরভাগ মাছ আমাদের এদিকে সাপ্লাই করা হয়। প্লেসটা বেশ হেভি হেভি হেভি, বাট আমার যে ভিডিও করে দেয় বাবুন যদি থাকতো এখানে অনেকগুলো ভিডিও করতে পারতাম। যাই হোক, দেখো পেছনে এই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। তো আমরা গিয়ে উঠবো, আর ওই পাশে গিয়ে হয়তো টিকিটের টাকাটা দিতে হবে, দেখছি। লাগেজটাকে উপরে রাখতে হবে, রেখে তারপরে নিচে চলে যেতে হবে। উপরে হচ্ছে আতানিয়া দোয়ানিয়া নদী যেটা বলছে, এটা হচ্ছে নিচের দিকের রাস্তা। চলো। ঘাট থেকে আমাদের লঞ্চটা ঠিক 11:30টার সময় ছাড়লো। আর ছাড়ার পরপরই আমরা দেখলাম একাধিক মাছবাহী নৌকা, যেগুলোতে ভোরে ভোরে মাছ বন্দরে নিয়ে আসা হচ্ছিল। এখানকার টিকিট হচ্ছে মাত্র 40 টাকা। আর সব থেকে বিশেষ ব্যাপার হচ্ছে, আমাদের লঞ্চটা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই লঞ্চটাকে কিছু পাখিতে ঘিরে ফেললো। কোথাও না কোথাও মনে হচ্ছে এই পাখিগুলোই আমাদেরকে বেনুবনের রাস্তা দেখাচ্ছে। লঞ্চ চলাকালীন আমরা সুন্দরবনের কিছু ম্যানগ্রোভ অরণ্যও দেখলাম, যেগুলো আমি এর আগে কোনোদিনও দেখিনি। এখন আমরা আছি বেনুবন।
নামখানা থেকে বেনুবনে আসতে টোটাল টাইম লেগেছে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, মানে 1 ঘন্টা 20 মিনিট। 40 টাকা টিকিট তোমাদের দেখিয়েছি। তো এখন এই টিকিট ওদিকে নেবে, টিকিটটা নিয়ে তারপরে আমরা বেরোবো। গরমকালে বডি কিন্তু সবসময় ডিহাইড্রেটেড হয়ে থাকে, আর এই ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য আমাদেরকে সবসময় জল খেতে থাকতে হবে। আর আমরা এখানে গিয়ে সবার আগে কিন্তু একটা করে ডাব খেয়েছিলাম সবাই। বেনুবন থেকে গঙ্গাসাগরের কাছে যাওয়ার জন্য আমরা একটা ম্যাজিক গাড়ি ভাড়া করেছিলাম, যেটা এখানে ম্যাজিক গাড়ি বলেই সবাই চেনে। তো এই ম্যাজিক গাড়ি করে আমাদের যেতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগেছিল, আর ভাড়া নিয়েছিল 650 টাকা। সো গাইস, এখন আমরা আছি একদম ভারত সেবাশ্রম সংঘের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছ একটা গেট, আর তার পেছনেও এটা কিন্তু একটা গেট, আর একটা গেট আছে এখানে ঢোকার। ভারত সেবাশ্রমে ফ্রি অফ কস্ট তোমরা থাকতেও পারবে, খেতেও পারবে, মানে থাকা খাওয়া এখানে সম্পূর্ণটা ফ্রি। আমি এই ভ্লগটা করছি সম্পূর্ণ গাইড, মানে তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে, সবথেকে কম খরচে কিভাবে তোমরা এই গঙ্গাসাগর থেকে ঘুরে যেতে পারবে, এটাই তোমাদের সঙ্গে এক্সপ্লোর করার জন্য আমার এখানে আসা। ভারত সেবা আশ্রমটা অনেকটা বড় প্লেস নিয়ে তৈরি, আর পরিবেশটা অসাধারণ সুন্দর। চারিদিকে গাছ, আর মাঝখানে দেখো দোতলা বিল্ডিং। আর এই দোতলা বিল্ডিংয়ের উপরেই আমাদের রুম। আমাদের রুমে টোটাল 5টা ছোট ছোট খাট মিলে একটা বড় খাট তৈরি করা ছিল। যেহেতু আমরা 8 জন ছিলাম, তো একটা বড় রুমই আমরা নিয়েছিলাম। ভারত সেবা আশ্রমের ভেতরেও রয়েছে একটা বেশ বড় সড়ো মন্দির, যেটা তোমরা এখন দেখছো। তারপরে আমরা বেশি দেরি না করে সোজা চলে গেছিলাম খাবার খেতে। তো প্রথমেই আমাদের দিল ভাত, তারপরে দিল শুক্তো, তারপরে দিল ডাল এবং বাঁধাকপি, তারপরে সবার শেষে আমরা পেলাম চাটনি। খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি পেট ভরে, কোয়ালিটিটা মোটামুটি ঠিক আছে। এবার তোমাদেরকে অ্যাকচুয়াল বিষয়টা বলি। আমরা জানতাম ভারত সেবা আশ্রমে সব কিছু ফ্রি অফ কস্ট পাওয়া যায়, এখন ওটা পেইড হয়ে গেছে, মানে খাওয়াটাও পেইড হয়ে গেছে, থাকাটাও। পার ডে 800 টাকা করে ভাড়া পড়েছে ঘরের। এটা ইউজুয়ালি ঠিক আছে, কোনো বিষয় না। আর দুপুরের খাওয়াটা ওটাও পেইড, ওটা 50 টাকা করে। ওটা শুধুমাত্র দুপুরেই খাওয়া হবে, আর রাতের খাবারটা হোটেল থেকে খেতে হবে, সকালেরটা হোটেল থেকে খেতে হবে। এরকমই আর কি এর ভেতরকার সিস্টেম, যদি বাকি তোমাদের উপর ডিপেন্ড করছে। সাগরের কাছে কিছু সময় কাটানোর পর আমরা সোজা চলে গেছিলাম কপিল মুনির মন্দিরে। এই মন্দিরে আছে একাধিক হিন্দু মূর্তি, যেগুলো তোমরা এখন দেখছো। আর এর পরে তোমাদেরকে দেখাবো এখানকার সেই ঐতিহাসিক সন্ধ্যা আরতি, যেটা এর আগে কখনো কেউ তোমাদেরকে দেখাতে পারেনি। আর তার কারণটাও তোমাদেরকে আমি বলবো। তোমরা এখানে কাউকেই আমি ছাড়া ভিডিওগ্রাফি করতে দেখতে পাবে না। আর তার কারণ হলো এখানে প্রশাসনিকভাবে সম্পূর্ণ নিষিদ্ধ আছে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি, এবং সেটা তোমরা এখন দেখতেই পারছো। নো সেলফি, নো ভিডিও, নো ফটো। শুধুমাত্র তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমি তোমাদেরকে এই মুহূর্তের সাক্ষী করতে পেরেছি। আমি আমার যাবতীয় সোশ্যাল মিডিয়া প্রোফাইল তাদেরকে দেখিয়েছি, এবং তারপরেই তারা আমাকে পারমিশনটা দিয়েছে। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 6টা বাজে, আর আমরা বেরিয়ে গেছি গঙ্গাসাগরে স্নান করব। স্নান করে ওখানে যে মন্দিরে কালকে রাতে আমরা সন্ধ্যা আরতি দেখেছি, ওটা হচ্ছে মেন মন্দির, ওখানে পুজো দেব। অলরেডি ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে, বেশি বড় করব না। চল।
দেখো, আমি জানি না তোমরা সমুদ্রের ঢেউয়ের আওয়াজ কতটা পাচ্ছ। গঙ্গা নদীর এন্ড এখানে, মানে সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়ে এখানে ওয়েস্ট বেঙ্গলে এসে গঙ্গা নদী সমুদ্রে মিশেছে। তো এটাই হচ্ছে সেই অলৌকিক জায়গাটা, মানে যেখানে আমাদের গঙ্গা নদী, আমাদের একটা ঐতিহ্য বহনকারী নদী, হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে যাকে আমরা মা মানি, ভগবান মানি, সেই গঙ্গা নদী এখানে এসে মিলেছে। গঙ্গাসাগরে প্রত্যেক বছরই লক্ষাধিক লোক আসে মকর সংক্রান্তির পুণ্য স্নান করতে। এখানে পুণ্যার্থীরা গঙ্গায় তেল, সিঁদুর, ফুল সবকিছু গঙ্গায় অর্পণ করে। অনেকে সোনার জিনিসও গঙ্গায় অর্পণ করে থাকে। এরপরে তারা তাদের মনস্কামনাটাও এখানে চেয়ে থাকে। আমিও এখানে স্নান করলাম, আর এখানে স্নান করার অনুভূতিটা একদমই আলাদা, কারণ জল একদম অল্প ছিল। এখানে মহিলাদের জন্য জামা চেঞ্জ করারও ব্যবস্থা আছে। তো এখন 8:30 বাজে, আর আমাদের অলরেডি সব স্নান টান কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পেছনে ওই যে সব মা বাবা, ফুল ফ্যামিলি। যাই হোক, এখন আমরা যাব পুজো দিতে কপিল মুনির মন্দির। কালকে যেখানে আর কি নিয়ে গেছিলাম, সেখানে আজকে পুজো দিতে যাব। তো ভিডিওটা দেখতে থাকো, সব দেখতে পাবে। কপিল মুনির মন্দিরের ভেতরে মেন বিগ্রহ সেটা 3টে আছে। সেটা হলো মা গঙ্গা, কপিল মুনি আর রাজা সাগর, যেটা তোমরা এখন দেখছো। তার পাশেই এক জায়গায় বেশ সুন্দর করে কপিল মুনির মূর্তি করা আছে, এবং সাথে আছে রাজা, মানে সাগর রাজার মূর্তি। এখানকার এই গঙ্গাসাগরের কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা আছে। সেই ঘটনা সম্পর্কে তোমরা যদি জানতে চাও, অবশ্যই একটা ছোট কমেন্ট করে যেও। আমি সম্পূর্ণ বিষয়টা, ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটা আলাদা ভিডিওতে। এখন 1:20 বেজে গেছে অলরেডি। আমরা হোটেল থেকে চেক আউট করে দিলাম, বাড়ির দিকে যাব। তো বেশি বড় করব না, অনেক বড় লেন্থি ভিডিও করে ফেলেছি অলরেডি। তো এর থেকে বেশি বড় আর করব না। একটাই কথা বলছি তোমাদের, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কোয়েশ্চেন করো, আমি রিপ্লাই দিয়ে দেবো। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।